হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এমন একটা কোরিয়ান রোমান্টিক মুভি নিয়ে এসেছি যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল রিয়েল লাভ আসলে কাকে বলে। স্বার্থহীন ভালোবাসা এমন এক অনুভূতি যা চোখে দেখা নয়, ছোঁয়া নয়, তবুও গভীরভাবে অনুভব করা যায়। কাউকে না দেখেও ভালোবাসা সম্ভব, কারণ ভালোবাসা কেবল বাহ্যিক উপস্থিতির উপর নির্ভর করে না। স্বার্থহীন ভালোবাসার মূল সৌন্দর্য হলো নিঃস্বার্থতা, যেখানে ভালোবাসার বদলে কিছু চাওয়া হয় না। আজকের এই মুভিটা এমনই এক কনসেপ্টে তৈরি। মুভির নাম ওয়েটিং ফর রেইন। মুভির সবচাইতে আশ্চর্যজনক বিষয় হতে যাচ্ছে এটার এন্ডিং। মুভির শেষে তোমরা এমন একটা এন্ডিং দেখতে যাচ্ছ যেটা কখনো তোমার মাথায় আসবে না, আর এমন একটা সেরা মুভি তৈরি করা কোরিয়ানদের দ্বারাই পসিবল। তো গাইস, আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরু হয় 2011 সালের 31শে ডিসেম্বরের রাতে, মানে পরের দিন হতে যাচ্ছে 1 জানুয়ারি, মানে নিউ ইয়ার। তো এই সময়টা বাংলাদেশে যেমন উইন্টার চলে, কোরিয়াতেও তখন উইন্টার দেখা যায়। আর আমরা সবাই জানি উইন্টারে বৃষ্টি হয় না, কিন্তু ওই সময় আমরা দেখতে পাই একজন লোক যার বয়স প্রায় 30 বছর। সে কোরিয়ার একটা পার্কের বেঞ্চে বসে আছে, বসে বসে অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। কিন্তু আজব বিষয় হলো, এই দিনটাতে কখনোই কোরিয়াতে বৃষ্টি হয়নি। আর এমন কনকনে শীতে বৃষ্টি না হওয়ারই কথা, কিন্তু তবু ওই লোকটা বৃষ্টির আশায় বেঞ্চে বসে আছে। সে শুধু মনে মনে চাইছে আজকে একটু বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই সে আসবে। এখানে লোকটা কেন এমন একটা দিনে বৃষ্টির আশায় ছিল, আর বৃষ্টি হলে কেই বা আসবে, এই সব কিছু জানতে আমাদের নিয়ে যাওয়া হয় প্রায় 10-12 বছর আগে। সময়টা তখন চলছিল বসন্তের। ইয়াংহু নামের এই ছেলেটি হাই স্কুলে পড়ে, যে পড়াশোনায় মোটেও ভালো না। সে ক্লাস 10-এ 2বার ফেল করেছে, কারণ ইয়াংহুর মাথায় অঙ্ক ঢোকে না। মানে ওই আমার মতোই অবস্থা বেচারার। তবে ইয়াংহু কিন্তু আবার অত একটা গাধা না। পড়াশোনা করলে সে ভালোই পারে, কিন্তু পড়াশোনার প্রতি তার মোটেও ইন্টারেস্ট নাই। কিন্তু তবুও সে প্রতিদিন স্কুলে যায়। এত বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার কোনো লক্ষ্য নেই জীবনে। বড় হয়ে ডক্টর হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে, এরকম কোনো স্বপ্নও তার নেই। জীবনে সামনে এগিয়ে যাওয়ার পর আসলে সে কি কাজ করে খাবে, এটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। মানে সময় যেমন যাচ্ছে, সেও চলছে সময়ের সাথে। স্কুলে আবার তার তেমন কোনো বন্ধুও নেই। প্রতিদিন ক্লাসে যায়, ক্লাস করে আর তারপর বাসায় চলে আসে। মানে বলা যায় পরিবারের প্রেশারের কারণে জাস্ট স্কুলে যায়, কিন্তু পড়াশোনার প্রতি মোটেও মন নেই। ক্লাস শেষ হলে সে রাস্তার পাশ থেকে খাবার কিনে খায়। এমনই একদিন খাবার খাওয়ার সময় হঠাৎই সেখানে একটা মেয়ে আসে। মেয়েটার নাম সুজিন। মেয়েটাও তখন দোকান থেকে খাবার খেতে খেতে তাকে জিজ্ঞেস করে, আমরা কি গত বছর এক ক্লাসে ছিলাম? ইয়াংহু বেচারা একটু এম্বারাস ফিল করে আর বলে, জানি না। আসলে সুজিন এখানে ইয়াংহুর সাথে জোর করে খাতির করতে আসছিল। এরপর সুজিন খাবার খাওয়া শেষ করে বলে, আমার পকেটে এই মুহূর্তে টাকা নেই, তুমি কি প্লিজ আমার বিলটা দিয়ে দিবে? এই বলে সুজিন সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরও ইয়াংহু বলদটা সুজিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েই থাকে। তাকে কিছু বলার তার আর সাহস হয় না। এরপর ইয়াংহু বাসে ওঠার জন্য যাচ্ছিল, তখনই সেখানে মেয়েটা আবার খাতির করার জন্য চলে আসে। সুজিন ইয়াংহুকে জিজ্ঞেস করে, তুমি কি বাসে যাবে? ইয়াংহু তখন বলে, কেন, তোমার কাছে কি বাসের টাকাও নাই নাকি? সুজিন তখন হাসতে হাসতে বলে, আরে এত ফকিন্নি না আমি। এরপর সুজিন বলে, আমি তোমার নাম জানি, এটা অনেক কমন একটা নাম, তুমি কি আমার নাম জানো? তখন বাস চলে আসায় ইয়াংহু আর তার উত্তর দেয় না। সে বাসে উঠে যায়, কিন্তু সুজিন তখনও তার দিকে তাকিয়েই ছিল। তাই সে জানালা খুলে সুজিনকে বলে, আমিও তোমার নাম জানি, আর ওইটাও অনেক কমন নাম। এই কথা শুনে তো সুজিন একদম ইমপ্রেস। এর পরের সিনে আমরা ইয়ানহুর বাবাকে দেখি। ওনার একটা চামড়া বা লেদারের বিজনেস ছিল। সে নিজে হাতে লেদারের ব্যাগ, জুতা এসব কিছু বানাতো। তখন সেখানে ইয়ানহুর ভাই আসে। ইয়ানহুর ভাই তার বাবাকে বলে, আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, আর কতকাল এরকম কষ্ট করবেন, এখন এই দোকানটা বিক্রি করে দিন। আসলে ইয়ানহুর ভাই অনেক পড়াশোনা করেছে, সে একটা ভালো জবও পেয়ে গিয়েছে, তাই সে চায় না তার বাবা এখনো কষ্ট করুক। তখনই বাড়িতে ইয়াংহু আসে। ইয়াংহুকে দেখে তার ভাই তাকে অনেক কথা শোনায়, কারণ যেহেতু সে পড়াশোনায় মোটেও ভালো ছিল না। ইয়ানহুর ভাই মনে করতো ইয়ানহু তার বৃদ্ধ বাবাকে কষ্ট দিয়ে তার টাকা নষ্ট করছে। এরপর রাতে ইয়ানহু পড়াশোনা করতে বসলে তার একটা কথা মনে পড়ে। সে যখন প্রাইমারি স্কুলে ছিল, তখন তাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতাটা হচ্ছিল দুই দলের মধ্যে। তখন সে দৌড়াতে গিয়ে পড়ে যায়, যার কারণে ব্যথা পাওয়ার ফলে সে ক্ষতস্থানটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল। তখনই সেখানে একটা মেয়ে এসে তাকে রুমাল দেয়। বিষয়টা তার কাছে খুবই ভালো লাগে। সে মেয়েটার টি শার্টের মধ্যে নাম লেখা দেখতে পায়, মেয়েটার নাম সুয়ন। ইয়াংহু সেই ছোট বয়সেই নিজের মনের অজান্তেই সুয়নকে ভালোবেসে ফেলে। এরপর থেকে সে যতবারই স্কুলে গিয়েছে, ততবারই তার চোখ শুধু সুয়নকেই খুঁজেছে। প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় সে সুয়নকে বেশ কয়েকবারই দেখেছিল, কিন্তু তার কখনো সাহস হয়নি তার সাথে গিয়ে কথা বলার। সে প্রাইমারি স্কুল ছাড়ার পর আজ পর্যন্ত তার আর সুয়নের দেখা হয়নি। এখন সে জীবনের এতটা সময় পার করে ফেলেছে, তবুও সে সুয়নকে ভুলেনি। সে আজও তাকে ভালোবাসে আর তাকে খুঁজছে। স্কুল থেকে তো সুয়ন পরবর্তী কোনো স্কুলে ভর্তি হয়েছে,
কিন্তু সে জানে না কোন স্কুলে সে ভর্তি হয়েছে। তবে তারা যেই প্রাইমারি স্কুলে পড়েছিল সে যদি সেই স্কুলে যে সুইনের খোঁজ করে তাহলে হয়তো জানতে পারবে যে সুয়ন এখন কোন স্কুলে আছে, কিংবা তার ঠিকানাটা পাবে। এরপর ইয়াংহু এটাই করে, সে তার সেই আগের প্রাইমারি স্কুলে যায় আর সেখান থেকে অনেক কষ্ট করে তার ঠিকানাটা বের করে। দেখা যায় প্রাইমারি স্কুল শেষ করে তারা বুসানে শিফট হয়ে গিয়েছিল আর ইয়াংহু থাকতো সিওলে। এর পরের সিনে আমরা গং সুহি নামের এই মেয়েটাকে দেখতে পাই। সে হলো এই মুভির মেইন লিড সুয়নের ছোট বোন। সে একটা লাইব্রেরিতে বসে বই পড়ছিল, যে লাইব্রেরিটা তার মায়েরই ছিল। এরপর সুহি পোস্ট অফিসে যায় কারণ তার বোন সুয়নের নামে একটা চিঠি এসেছে আর এই চিঠিটা ইয়াংহুই পাঠিয়েছে। এর পরের দিনে আমরা মুভির মেইন লিড সুয়নকে দেখি, যার জন্য ইয়াংহু সেই ছোটবেলা থেকে এখনো পাগল হয়ে রয়েছে। সে কিন্তু বর্তমানে ক্যান্সারের সাথে লড়াই করছে। দুর্ভাগ্যবশত সে এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। সে এখন না কথা বলতে পারে না চলাফেরা করতে পারে। সবাই জানে সে যে কোনো সময় মারা যেতে পারে। এরপর সুয়নের ছোট বোন করে কি, হসপিটালে গিয়ে তার নামে আসা চিঠিটা তাকে দেখায়। সুহি চিঠিটা পড়ে তার বোনকে শোনায়। চিঠিতে লেখা ছিল, ডিয়ার সুয়ন, আশা করি তুমি অনেক ভালো আছো। তোমার কি আমার কথা মনে আছে কিনা জানি না, তবে আমি রোজ তোমার কথা ভাবি। তুমি আমি একই স্কুলে ছিলাম ঠিকই, কিন্তু কখনোই আমাদের এক সেকশন না থাকায় আমরা একসাথে পড়াশোনা করতে পারিনি। চিঠিটা পেয়ে তো সুয়নের ছোট বোন সুহি ইমপ্রেস হয়ে যায়, কিন্তু এদিকে সুয়নের কিছুই মনে নেই সেই প্রাইমারি স্কুলের কথা। এত বছর আগের কথা তার কিছু মনে নেই। তো এখানে হয় কি, সুয়নের ছোট বোন মানে সুহির আবার একটা শখ জাগে। তার বোনের শেষ সময়ে তাকে কেউ চিঠি লিখেছে, তাই সে চাইছিল তার বোনের অনুভূতিগুলো বুঝে চিঠিটার একটা রিপ্লাই দিতে। এখানে সুয়নের তো তার কথা মনে নেই, তাই সুহি এ কথাই লিখে সেটা পোস্ট করতে যায়। কিন্তু পোস্ট করার আগে সে কিছু একটা ভেবে চিঠিটাকে আবার চেঞ্জ করে। সে বলে, আমার তোমার কথা মনে আছে, তুমি যদি আমার সাথে সবসময় এরকম চিঠি আদান প্রদান করতে চাও তাহলে একটা শর্ত রয়েছে, আমি রেগুলার চিঠির উত্তর দিব, কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আর দেখা করতে চাইবে না, আমার ঠিকানায় আসতে পারবে না। এরপর যখন রিপ্লাই চিঠিটা তার কাছে যায় সে তো চিঠি পেয়ে অনেক হ্যাপি হয়ে যায়। সে তার জীবনের হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছে। তার তো বিশ্বাসই হচ্ছিল না। সে সুয়নকে একটা গিফট পাঠানোর কথা ভাবে। সে লেদার দিয়ে একটা কিউট কুকুর বানায় আর সেটা চিঠির সাথে পোস্ট করে দেয়। সুহি গিফটটা হাতে পায় আর সেটা তার বোনকে দেখায়। এরপর সুহি আরো একটা রিপ্লাই চিঠি পাঠিয়ে দেয়, যেখানে সে লেখে, আমি জাদু করে তোমাকে আকাশের দিকে মুখ করিয়ে দিতে পারি। চিঠিটা উল্টো করে লেখা ছিল, যার কারণে সেটা আলোতে নিলে লেখাটা স্পষ্ট বোঝা যেত। তাই সে চিঠিটা আকাশের দিকে ধরে আর দেখতে পায় তার ভালোবাসার সুয়ন তাকে লিখেছে, ধন্যবাদ, আমি তোমার এই উপহারটা আমার বালিশের পাশেই রেখে দিয়েছি। এসব পড়ে তো ইয়াংহু অনেক খুশি। তখনই আবার সেখানে সুজিন চলে আসে। আসলে সুজিন ইয়াংহুকে পছন্দ করত, তাই সে সবসময় একটু তার সাথে খাতির করতে চলে আসতো। সুজিন আর ইয়াংহুর মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল আর সুজিন ইয়াংহুর মনের কথা জানতো, মানে সে যে সুয়নকে ভালোবাসে, কিন্তু তবুও সে এইসব কিছুর পাত্তা দিত না। সে ইয়াংহুকে পছন্দ করেছে আর সেই তার সাথে প্রেম করবে। সুজিন ভাবতো যে আমি ওকে একদিন পটিয়েই ফেলবো। এদিকে আবার আমরা দেখি সুহি তার মায়ের লাইব্রেরিতে ছিল আর লাইব্রেরিতে প্রতিদিন কং নামের একটা ছেলে আসতো, যে আবার সুইকে পছন্দ করত আর তার স্বপ্ন হচ্ছে সে একটা ফেমাস লেখক হতে চায়, যার কারণে সে অনেক বেশি বই পড়তো। এদিকে আবার দেখা যায় ইয়াংহু আর সুজিনের বন্ধুত্ব অনেক গভীরে চলে গিয়েছিল, কারণ আসলে তাদের মেন্টালিটি প্রায় একই রকম। দুজনেই ফেল টেল করে কোনো মতে পড়াশোনা চালায় যেতেছিল। জীবনে কোনো কিছু করতেই ওদের ভালো লাগে না, খালি খায় দায় ঘুমায়। তো সুজিন তখন ইয়াংহুকে একটা হোটেলে নিয়ে আসে। তারা দুজনেই একে অপরের ফিলিংস নিজেদের সাথে শেয়ার করে। সুজিনের কথাবার্তায় সম্পূর্ণই বোঝা যাচ্ছিল যে সে ইয়াংহুকে কতটা পছন্দ করে। সুজিন ইয়াংহুকে তার ব্যাংকের টাকা পয়সা দেখায় যে তার কাছে আসলে কত টাকা পয়সা আছে। আসলে সে ইয়াংহুকে একটু ট্রাই করে দেখছিল যে তার টাকা দেখে ইয়াংহু কি তার কাছে আসে কিনা। তার উপরে সে আবার তাকে একটা হোটেলে নিয়ে এসেছে, যেখানে ইয়াংহু চাইলে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু তখন দেখা যায় ইয়াংহুর তো সুজিনের টাকা পয়সা আর এসব কিছুর প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। সুজিন আবার এটা বুঝতে পারে, তো সে এটা বুঝতে পেরে আবার তার উপরে আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। তো এদিকে আবার ইয়াংহু আর সুহির মধ্যে চিঠির আদান প্রদান চলছিলই। সুয়নের যে ক্যান্সার রয়েছে আর এইসব চিঠি যে সুয়ন নয় বরং সুয়নের ছোট বোন সুহি পাঠাচ্ছে, এইসব কিছুর ব্যাপারে সুহি ইয়াংহুকে কিছুই বলে না। ওদিকে আবার ইয়াংহু ভাবছে তার সুয়নই তাকে চিঠি পাঠাচ্ছে। তো এরকমই একদিন সুহি লেখে তার সমুদ্র অনেক পছন্দ। ইয়াংহু এটা পড়ার সময় সেখানে সুজিন চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, কি ভাবছো? ইয়াংহু বলে, সমুদ্রের কথা। এই কথা শুনে সুজিন তার হাত ধরে তখনই তাকে সমুদ্রে নিয়ে যায়।
কিন্তু এখানে একটা বিষয় হলো, বুসানের সমুদ্রের মতো সিওলের সমুদ্র অতটা সুন্দর না, পুরো সমুদ্রই কাদা কাদা। তবুও তারা সেখানে যায় আর অনেক সুন্দর সময় কাটায়, আর সেখান থেকে কিছু শামুক নিয়ে আসে, যেগুলো সে আবার গিফট হিসেবে সুয়নকে পাঠিয়েও দেয়। অসুস্থ সুয়ন তার জীবনের শেষ সময়টায় তার ভালোবাসা খুঁজে পায়। সেও এখন ইয়াংহুকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। এদিকে সুহির আবার চিঠি আদান প্রদান করতে বেশ ভালোই লাগছিল। তার বৃষ্টি আর রংধনু খুব পছন্দ, আর এই কথাটা সে তার বোনের হয়ে ইয়াংহুকে চিঠিতে লেখে। অসুস্থ সুয়নও তার শেষ সময়ে এত ভালোবাসার মানুষ পেয়ে তার নিজের ভাষায় তার ছোট বোনকে জানিয়ে দেয় সে ইয়াংহুর সাথে দেখা করতে চায়। এখন এই কথা শুনে আবার সুহি বিপদে পড়ে যায়, কারণ সেই তো নিজে ইয়াংহুকে বলেছে তারা দেখা করতে চাইবে না। তবুও সুহি ইয়াংহুকে কিছু না বলেই বুসান থেকে সিওলে চলে যায়। সে ইয়াংহুর ঠিকানা মতো আসে, কিন্তু সেখানে একটা লেদারের দোকান ছিল, মানে ইয়াংহুর বাবার দোকান। ওইদিকে আবার ইয়াংহুরও ইচ্ছা হয় সুয়নের ঠিকানায় যেতে। সে আবার সিওল থেকে বুসানে চলে যায়। ঠিকানা মতো সে সুয়নদের লাইব্রেরিতে চলে আসে, যার কারণে তারা দুজনেই নিজেদের ঠিকানা মতো গেলেও সেখানে দেখা করতে আর পারে না। এভাবেই সময় যেতে যেতে কোরিয়াতে শরৎকাল চলে আসে। সুহি তার মাকে জানায়, জানো মা, সুয়ন আজকে হেসেছে। তখন তার মা বলে, আমি গতকালই ডাক্তারের সাথে কথা বলেছিলাম। সুহি তার মাকে জিজ্ঞেস করে, কি বললো ডাক্তার? তার মা তখন একটু মন খারাপ করে বলে, ডাক্তার আমাদেরকে বলেছে আমরা যাতে এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাই। মানে বোঝাই যাচ্ছে সুয়ন আর বেশি দিন বাঁচবে না। এই জন্যই সুয়নের ফ্যামিলিকে ডাক্তার মেন্টালি প্রিপেয়ার হতে বলেছে। সুহি তখন তার মাকে জিজ্ঞেস করে, সে আর কতদিন আছে আমাদের মাঝে? তার মা তখন বলে 1 মাসের মতো। এদিকে আবার ইয়াংহু সুজিনকে বলে সে পড়াশোনা ছেড়ে দিবে। সুজিন বলে, আরে কেন? ইয়াংহু বলে তার এসব পড়াশোনার মাথায় ঢুকছে না, তাই এখন থেকে সে আর পড়াশোনা করবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সুজিন তখন এটা শুনে একটু মন খারাপ করে, কারণ সে আজকে ইয়াংহুকে তার মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু সে কিছু বলার আগেই ইয়াংহু এসব কথা বলে গেল। সেদিন রাতে আবার ইয়াংহুর কাছে চিঠি আসে। দেখা যায় আজকে সুহি তার বোনের একটা ছবিও দিয়ে দিয়েছে ইয়াংহুকে। আসলে সেদিন সুহি সুয়নকে সাজিয়ে একটা সুন্দর ছবি তুলেছিল তার। ইয়াংহু সুয়নকে অনেক বছর পর দেখতে পেল। সে তো অনেক খুশি হয়ে যায়। সেও তখন তার চিঠিতে লিখে দেয় যে আমরা কি 31শে ডিসেম্বর দেখা করতে পারি? কিন্তু সুহি তখন তার চিঠিতে বলে, আমি খুবই দুঃখিত, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তখনই সুজিন ইয়াংহুর সাথে ইমার্জেন্সি দেখা করতে চায়। তারা দুইজন বাইরে হাঁটতে আসে। হাঁটতে হাঁটতে ইয়াংহু সুজিনকে তার সেই প্রাইমারি স্কুলে নিয়ে যায়। যেহেতু সুজিন সুয়নের সম্পর্কে সবই জানতো, তাই ইয়াংহু তখন সুজিনকে বলে, একদিন স্কুলে টিচার আমাকে একটা ম্যাথ করতে দিয়েছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি, যার কারণে আমাকে পানিশমেন্ট হিসেবে বাইরে দাঁড় করানো হয়েছিল। হঠাৎই তখন আবার আমি সেই মেয়েটিকে দেখতে পাই, মানে সুয়নকে। আমি আমার পানিশমেন্ট রেখে দৌড়ে তার কাছে যাই। আমি ভেবে নিয়েছিলাম এবার আমি সাহস করে তার সাথে কথা বলবোই, কিন্তু দৌড়ে সেখানে গেলেও আমি তাকে আর খুঁজেই পাই না। এদিকে ইয়াংহু যে সুয়নের সাথে দেখা করতে চেয়েছে, সুহি এটা এসে সুয়নকে জানায়। এ কথা শুনে এখন সুয়নও পাগল হয়ে যায় তার সাথে দেখা করার জন্য। কিন্তু ও তো কথা বলতে পারে না, হাঁটাচলাও করতে পারে না, শুধু রয়েছে ইমোশন। তো সুয়ন তখন তার ভাষায় সুহিকে বলে যে বোন আমি বাঁচতে চাই। এ কথা শুনে সুহি আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। তারপর সুহি ইয়াংহুকে একটা চিঠি লেখে, যেখানে সে লেখে, সামনের 31 ডিসেম্বর আমি তোমার সাথে দেখা করব অবশ্যই, কিন্তু শর্ত হচ্ছে যে 31 ডিসেম্বরের রাতে বৃষ্টি হবে সেদিনই আমি তোমার সাথে দেখা করব, আমাদের প্রাইমারি স্কুলের পাশের পার্কটায়। তবে বৃষ্টি হতে হবে, আর এটা আমার প্রমিস। আসলে সুহি এই জন্যই কথা বলেছে কারণ কোরিয়াতে 31 ডিসেম্বরে কখনোই বৃষ্টি হয়নি, মানে এক কথা এটা কখনো পসিবলই না। এদিকে আবার দেখা যায় সুহিকে যে ছেলেটা পছন্দ করে, মানে কং, ও সুয়নকে দেখতে হসপিটালে যায়। আসলে সে যেহেতু তাদের লাইব্রেরিতে প্রায় প্রায়ই যেত, তাই কং এর সাথে তাদের ফ্যামিলির একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। তো কং সেখানে এসে সেই চিঠিগুলো পায়, আর সেগুলো পড়ে সে বুঝতে পারে যে সুয়নকে কেউ অনেক বেশি ভালোবাসে, আর সুয়নও তাকে অনেক বেশি ভালোবাসে। তো সেই চিঠির মধ্যে আবার ইয়াংহুর নাম্বারও ছিল। সে সেই নাম্বারে ডায়াল করে সুয়নের কানে ফোনটা দিয়ে দেয়। ইয়াংহু বুঝতে পারে এটা সুয়নের কল। ইয়াংহু তো অনেক খুশি, কিন্তু সুয়ন তো কোনো কথাই বলতে পারছিল না। ইয়াংহু বেশ কয়েকবার হ্যালো হ্যালো করে, কিন্তু কোনো রিপ্লাই পায় না। সুয়ন ইয়াংহুর কণ্ঠ শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার চোখে পানি চলে আসে। অথচ তারা দুজন কখনো একজন আরেকজনের সাথে তেমন ভাবে দেখাই করেনি, না তাদের মধ্যে তেমন কোনো কথা হয়েছিল। মানে ছোটবেলায় ওই একবার শুধুমাত্র রুমাল আদান প্রদান, এতেই ভালোবাসা জন্মে গিয়েছিল। ইয়াংহু তখন কোনো রিপ্লাই না পেয়ে বলে, সামনের 31শে ডিসেম্বর আমি তোমার সাথে দেখা করব, এটা আমার প্রমিস। তো তখন
আমরা দেখি সুইয়নের মা কং এর সামনে সুহি আর কং এর বিয়ের কথা তোলে, কিন্তু এখানে একটা বিষয় হলো কং কিন্তু খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে। সে সুহিকে খুব ভালোবাসে, তবে সে কখনো সুহিকে এই কথা জানাতে পারেনি। তবে সুহির মা ঠিকই বুঝতো সবকিছু। এরপর রাতে সুহি আর কং বাড়িতে আসার সময় কং অনেক চেষ্টা করে সুহিকে তার মনের কথা বলার, কিন্তু সে তার সাথে অনেকক্ষণ কথা বলে বুঝতে পারে সুহির মনে তার কোনো জায়গা নেই। সে শুধু তাকে একজন ভালো বন্ধু মনে করে, এর বেশি কিছু নয়। এজন্য সে এক প্রকার অভিমান করেই সুহিকে বলে যে আজকের পরে সে আর কখনোই সুহিদের লাইব্রেরিতে যাবে না। এরপর পরদিন দেখা যায় হসপিটালের বেডে শুয়ে সুয়ন ইয়াংহুর বানানো ওই নৌকাটা হাতে নিয়ে ইয়াংহুর সাথে দেখা করার স্বপ্ন দেখতে দেখতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে মজার বিষয় হলো ডক্টর বলেছিল সে 1 মাসের মতো বাঁচতে পারে। তবে প্রতিদিন ইয়াংহুর চিঠি শুনে আর ইয়াংহুকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে সে 1 মাসের বেশি বেঁচে গিয়েছিল। ডাক্তার যদিও সুয়নকে 1 মাসের সময় দিয়েছিল, বাট ভালোবাসা ওকে আরো অনেকদিন বাঁচিয়ে রেখেছিল। তো এখন যেহেতু সুয়ন মারা গিয়েছে, তাই সুহি ইয়াংহুকে একটা শেষ চিঠি পাঠানোর কথা ভাবে, যেখানে সে সবকিছুর বিষয় লিখে দেয় যে ইয়াংহু যাকে ভালোবাসে মানে সুয়নকে, সে এতদিন ক্যান্সারের সাথে লড়াই করেছে, যার কারণে এতদিন তাকে যে চিঠি পাঠিয়েছিল সেটা সুয়ন নয় বরং সুয়নের বোন ছিলাম। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, আমাকে ক্ষমা করে দিও আর এখন থেকে কোনো চিঠি পাঠিও না। এখানেই সবকিছু শেষ। সে চিঠিটা পোস্ট করতে নিয়ে যায়, কিন্তু তখন তার কিছু একটা মনে হয় আর সে চিঠিটা পোস্ট করে না। এদিকে আমরা দেখি ইয়াংহু সুজিনকে এসে বলে, আমি সারা জীবনের জন্য কোরিয়া ছেড়ে টোকিও চলে যাচ্ছি, কারণ পড়াশোনা যেহেতু করবো না তাই আমি ওখানে গিয়ে একটা বিজনেস দিব। তো এই কথা শুনে আবার সুজিনের অনেক বেশি খারাপ লাগে, যদিও সুজিন জানে ইয়াংহুর মনে অন্য কেউ আছে। সে তখন ইয়াংহুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো না? আমার আর সুয়নের মধ্যে কি পার্থক্য? কেন তুমি আমাকে ওর মতো করে ভালোবাসো না? তখন ইয়াংহু বলে, সুজিন তুমি আমার কাছে তারার মতো আর সুয়ন আমার কাছে বৃষ্টির মতো। এই কথা শুনে সুজিন ইয়াংহুকে জিজ্ঞাসা করে এটার মানে কি। ইয়াংহু তখন বলে, সুজিন তুমি উজ্জ্বল হয়ে আমাকে আলো দাও সব সময়, কিন্তু সুয়ন আমাকে কি দেয় জানো? সুয়ন রংধনু হয়ে আমাকে সব সময় শান্তি দেয়। তো ইয়াংহুর এই কথা শুনে সুজিনের এত বেশি খারাপ লাগে যে সে আর রিপ্লাইয়ে কিছুই বলে না। আসলে ইয়াংহুর সুজিনের প্রতি কখনোই ইন্টারেস্ট ছিল না, সে তাকে শুধু একটা ভালো বন্ধুই মনে করত। তবে সুজিন তাকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিল। এরপর আবার দেখা যায় ইয়াংহু আবার কেন জানি তার টোকিও যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। সে সিওলে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। এখন আর চিঠিও আদান প্রদান হয় না। 9টা বছর পেরিয়ে যায়। সবাই এখন নিজেদের ক্যারিয়ারে এগিয়ে গিয়েছে। ইয়াংহু এখন তার একটা ছাতার বিজনেস দিয়েছে, যেখানে সে কাস্টমাইজ ছাতা বানাতো, আর এগুলো সবই তার নিজে হাতে বানানো ছিল। যেহেতু সে এখন টাকা পয়সা কামাই করতো, তাই সে অনেক ম্যাচিওর হয়ে গিয়েছিল, আর এই কারণে তার আর তার ভাইয়ের সম্পর্কটাও ঠিক হয়ে গিয়েছিল। সুজিনও এখন অনেক বড় একটা ট্রাভেল রাইডার হয়ে গিয়েছে। সে এখন পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তবে সে যখনই নরওয়েতে যায়, তখনই সে আকাশে আরোরা বা রংধনুর টাইপ কিছু একটা দেখে তার ইয়াংহুর কথা মনে পড়ে যায়। সে আজও ইয়াংহুকে মনে করত, কারণ সে ইয়াংহুকে এখনো আগের মতোই ভালোবাসে। এরপর এমনই এক রাতে সুজিন বিদেশ থেকে দেশে ফিরে, আর ইয়াংহুর দোকানে এসে তাকে সারপ্রাইজ দিয়ে দেয়। তো সুজিনকে এত বছর পর দেখে তো ইয়াংহু অনেক অবাক হয়ে যায়, কারণ আর যাই হোক তারা ভালো বন্ধু ছিল আর স্কুল লাইফে একসাথে অনেক ভালো সময় কাটিয়েছে। তো ইয়াংহু তখন সুজিনকে তার নিজে হাতে বানানো একটা ছাতা গিফট করে। সুজিন তখন দেখে এই ছাতার মধ্যে রংধনু ছিল, আর এটা সুজিনের অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু এরপর যখন সে ছাতাটা খোলে তখন দেখতে পায় ছাতার মধ্যে অনেক তারাও রয়েছে। আর এরপর সে ইয়াংহুর সাথে কথা বলে বুঝতে পারে যে এখনো ইয়াংহুর মনে সুজিনের জায়গা একজন ভালো বন্ধু হিসেবেই। সে ইয়াংহুর দিকে তাকালে ইয়াংহু মুচকি হাসি দেয়। সুজিন তখন তার হাসি দেখে বলে, জানো তুমি যখনই হাসো আমার তখন কি মনে হয়? কেন জানি তখন মনে হয় তুমি ভিতর থেকে কাঁদছো। তো সুজিনের এই কথা শুনে ইয়াংহুর মনটা একটু খারাপ হয়ে যায়। এরপর সুজিন সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা কংকে দেখি। সে প্রায় অনেক বছর পর আজ সুহির সাথে দেখা করতে এসেছে। এখন সে ভালোই ফেমাস একজন লেখক হয়ে গিয়েছে। তার বিভিন্ন বই এখন বাজারে বিক্রি হচ্ছে। সে সুহির বড় বোন মানে সুয়নকে উৎসর্গ করে একটা বই লিখেছে, মানে যে বর্তমানে আর জীবিত নেই। তো আজকে আবার কং এর জন্মদিন ছিল। সুহি তখন আফসোস করে বলে, আজকে যদি সুয়ন বেঁচে থাকতো তাহলে আমরা একসাথে দিনটা পালন করতে পারতাম, আর তোমার বইটা দেখেও সুয়ন অনেক হ্যাপি হতো। কং এর সাথে কথা বলার পর সে জানতে পারে যে ওই দিন কং সুয়নকে ইয়াংহুর সাথে কথা বলিয়ে দিয়েছিল, আর ইয়াংহু তাকে প্রমিস করেছিল 31শে ডিসেম্বর বৃষ্টি হলেই তারা দেখা করবে। তো সেই 2003 সাল থেকেই প্রতি বছর 31 ডিসেম্বর ইয়াংহু তার প্রাইমারি স্কুলের পার্কে আসতো একটা ছাতা নিয়ে, এই আশায় যে বৃষ্টি আসলে সুয়ন তার সাথে দেখা করতে আসবে। কিন্তু সে তো আর জানতো না সুয়ন যে মারা গিয়েছে। সে প্রতি বছর 31 ডিসেম্বর ভাবতো আজকে বৃষ্টি হবে, আজকে সে আসবে।
থাকবে। কিন্তু এই 9 বছরে না কখনো বৃষ্টি হয়েছে, না কখনো সুয়ন এসেছে। আসলে সুয়ন আসতোই বা কিভাবে, সে তো মারা গিয়েছে। অন্যদিকে সুহি কিন্তু তার প্রমিস ভুলে যায়নি। সে ইয়াংহুকে প্রমিস করেছিল 31 ডিসেম্বর বৃষ্টি হলে সে সুয়নের সাথে মানে তার ভালোবাসার সাথে তাকে দেখা করিয়ে দিবে। সেও সেই 2003 সাল থেকেই 31 ডিসেম্বরের দিনটিতে প্রতি বছরই ওয়েদার চেক করত, কিন্তু কখনোই বৃষ্টি দেখা যেত না। এভাবে যেতে যেতে 2011 সাল চলে আসে। 9টা বছর পেরিয়ে গিয়েছে। 31 ডিসেম্বরের বৃষ্টির আশায় আর সে কত থাকবে? তার কি আর কখনো সুয়নের সাথে দেখা হবে না? এইসব ভাবতে ভাবতেই সে 9 বছর পর সুয়নের সম্পর্কে জানার জন্য তার হাই স্কুলে খোঁজ করে। এরপর সেখান থেকে সে জানতে পারে সুয়ন তো সেই 2003 সালেই মারা গিয়েছে। আসলে ইয়াংহু তো অন্যরকম ভালোবাসতো। সে সুয়নের সামনে যাবে, তাকে দেখবে, তার হাত ধরবে, সে ওইরকম ছেলে ছিল না। সে তো জাস্ট অপেক্ষাই করেছে, মনে মনে ভালোই বেসেছে। তো আজকে এতটা বছর পর যখন সে জানতে পারে সেই 2003 সালেই তার ভালোবাসা মানে সুয়ন মারা গিয়েছে, এটা জানার পর সে এত বেশি কষ্ট পায় যা বলার মতো না। সে বুঝতেই পারছিল না সে 9টা বছর ধরে যার জন্য অপেক্ষা করেছে সে অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু আজকে হলো 31 ডিসেম্বর। সুহি সুয়নের কবরে যায়। সেখানে ইয়াংহু যে চিঠিগুলো লিখেছিল সেই চিঠিগুলো ছিল। তো এই চিঠিগুলো দেখে সুহির আবারও ইয়াংহুর কথা মনে পড়ে। সে ভাবে যে ইস, আমার বোনকে যদি আমি ইয়াংহুর সাথে দেখা করিয়ে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ছেলেটাকে এখনো আমার বোনের জন্য অপেক্ষা করছে। ইস, আমি যদি তাকে জানিয়ে দিতাম সবকিছু, তাহলেও সেটা জেনে একটু হলেও শান্তি পেত। আমি আমার বোনের শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। তো আজকে যেহেতু 31 ডিসেম্বর ছিল, সুহি ওয়েদার চেক করে। এরপর সে দেখতে পায় অবিশ্বাস্যভাবে কোরিয়াতে প্রথমবারের মতো 31 ডিসেম্বরে মেঘে আকাশ ঢেকে গিয়েছে। এর মানে বৃষ্টি কিন্তু হতে পারে। এদিকে আবার ইয়াংহু জেনে গিয়েছে সুয়ন তো মারা গিয়েছে, কিন্তু সে তবুও সেই পার্কে আসে। তার হাতে সুয়নের সেই রুমালটি ছিল। ইয়াংহু আজকে ভালো করেই জানে আজকে যদি বৃষ্টি আসেও তবুও সুয়ন আর আসবে না। সে তার চোখে ভরা কান্না নিয়ে পার্কের বেঞ্চে বসেই সুয়নের কথা চিন্তা করছিল। তখন 11:30 বাজে, মানে একটু পরই 12টা বাজলে 31 ডিসেম্বর। সে বেঞ্চে ছাতাটা রাখে। ছাতার নিচে ছিল সুয়নের সেই রুমাল, সাথেই ছিল আরেকটা চিঠি। ইয়াংহু তার জন্য একটা লাস্ট চিঠি লিখেছিল, সেটাই এটা, যেখানে সে লিখেছিল, সুয়ন, তোমার জন্য আমি জীবনের 9টা বছর অপেক্ষা করেছি। এখন আমি ছাতার বিজনেস শুরু করেছি, কারণ আমার জীবন ছাতার মতোই ছিল। ছাতায় ধুলাবালি জমে যায়, নয়তো হারিয়ে যায়, নয়তো ভেঙে যায়। আমি আমার জীবনের সেই সোনালী সময়টা কখনো ভুলতে পারবো না। বিষয়টা খুব সিম্পল ছিল, কিন্তু আমার কাছে অনেক স্পেশাল ছিল। তোমাকে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন তো সেটা সম্ভব না। আমি তোমাকে সব সময় ভালোবাসি। গুড বাই। আর এই চিঠিটা রেখে ইয়াংহু সেখান থেকে চিরদিনের জন্য চলে যায়। সে আর কোনো 31 ডিসেম্বর এই পার্কে আসবে না। এর পরের সিনে আমরা সুহিকে দেখি। সে ইন্টারঅ্যাকশনে তার গাড়ি থামিয়েছে। সেখানে দুইটা রাস্তা ছিল, একটা ছিল বুসানের দিকে মানে তার বাড়ি, আর আরেকটা ছিল সিওলের দিকে মানে ইয়াংহুর বাড়ি। তো সুহি তখন এত রাত হয়ে যাওয়ার পরও বাড়িতে যায় না। সেও আজকে মনে মনে চাইছিল আজকে একটু বৃষ্টি হোক। এ কথা মনে করতে করতেই সুহির চোখও কান্নায় ভরে ওঠে। কিন্তু ওইদিকে ইয়াংহু তো পার্ক থেকে চলে এসেছে। সে এখন তার বাড়ির দিকে যাচ্ছে। সে এখন একদম আশা ছেড়ে দিয়েছে, আর সে কখনো কারোর জন্য অপেক্ষা করবে না। কিন্তু তখনই আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে, আর বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর সে থামে আর পেছনের দিকে তাকায় আর পার্কের দিকে দৌড় দেয়। সে ভালো করে জানে যে ওর জন্য কেউ অপেক্ষা করছে না, কিন্তু তারপর ইয়াংহুর একটা মনে আশা ছিল। তার মনে হচ্ছিল সৃষ্টিকর্তা যা চায় তাই তো হয়। 31 ডিসেম্বরে বৃষ্টি হয়েছে, এর চেয়ে বেশি অলৌকিক আর কি হতে পারে? এই অলৌকিক ঘটনা যদি ঘটতে পারে তাহলে নিশ্চয়ই পার্কে কেউ আমার জন্য অপেক্ষা করতেও পারে। অলৌকিক ভাবে আমার ভালোবাসা ফিরে আসতেও পারে। সে জানে সুয়ন তো সে কবেই মারা গিয়েছে, কিন্তু তবুও সে এক অন্ধ আশা নিয়ে যেতে থাকে। সে বেঞ্চের কাছে আসে। সেখানে সে তার চিঠি আর ছাতা দেখতে পায়। সে বসে অপেক্ষা করে। সে মনে মনে জানতো এটাই হলো গল্পের শেষ। কিন্তু তখনই সেখানে সুহি তার গাড়ি পার্ক করে। সে তার প্রমিস পূরণ করেছে, কিন্তু কিভাবে? সুয়ন তো আসেনি। এখানেই আমাদের এই মুভির বড় টুইস্ট দেখানো হয়, যেটা শোনার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর এখন তোমরা অবাক হয়ে যাবে। তো সেটা হচ্ছে, ছোটবেলাতে যে মেয়েটি ইয়াংহুকে রুমাল দিয়েছিল ওই মেয়েটা সুয়ন ছিলই না। আসলে ওই মেয়েটা সুহি ছিল। অ্যাকচুয়ালি ওই দিন হয়েছিল কি, দৌড় কম্পিটিশন হবে সুহির, তবে তার স্কুল ড্রেসটা ভিজা ছিল, যার কারণে তাকে বাধ্য হয়ে তার বড় বোনের মানে সুয়নের ড্রেস পরে
পরে যেতে হয় স্কুলে। এই কারণে ড্রেসে তো সুয়নের নাম লেখা ছিল। আর ইয়াংহুকে সে যখন রুমালটা দিয়েছিল সেই ব্যক্তিটা ছিল সুহি, কিন্তু তার টি শার্টে নাম লেখা ছিল তার বড় বোনের মানে সুয়নের। কিন্তু ইয়াংহু তো ভালোবেসেছে সেই মেয়েটিকে, এখন তার নাম যাই হোক না কেন। এই জন্য ইয়াংহু আসলে সুয়নকে নয় সুহিকে ভালোবেসেছিল। অদ্ভুতভাবে সৃষ্টিকর্তা ভালোবাসার দুটি মানুষকে মিলিয়ে দিল। অবশেষে ইয়াংহুর অপেক্ষার অবসান ঘটল, সুহির প্রমিসও পূরণ হয়ে গেল। এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। আই হোপ গাইস তোমাদের কাছে এই মুভিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।